সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। চেতনার দর্শক যারা আমাদেরকে রেগুলার অবজারভেশন করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খবর হলো, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আসলে একটা এপিসোডে করা সম্ভব হবে না, আমাদেরকে একাধিক এপিসোড এটার উপরে হবে। আপনারা অবশ্যই এপিসোডটার নাম মনে রাখবেন এবং এই টপিকটার নাম মনে রাখবেন এবং পরবর্তী পর্ব দেখতে যাতে আপনারা বা মিস না করেন সেজন্য আপনারা টুকে রাখবেন, কারণ এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত এবং সাম্প্রতিককালে সাম্রাজ্যবাদীতে যে আধিপত্যবাদ চলছে এবং আমেরিকা যে বাংলাদেশকে গ্রাস করার জন্য যে যে পয়েন্টে কাজ করতেছে, সাথে সাথে আমাদের এই বাংলাদেশের সাথে একটি বাণিজ্য চুক্তি, পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে আমেরিকা। সেই বাণিজ্য চুক্তিটা আপনি জানেন যে এটা লিক আউট হয়েছে এবং প্রকাশ হয়ে গেছে, এবং এনবিআর এর একজন কর্মকর্তা মকিদুল ইসলাম এটা প্রকাশ করে দেওয়াতে তার চাকরি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে এই জঙ্গি ইউনূস সরকার। তার মানে তারা একটা গোপন চুক্তি করতে চেয়েছিল, যে গোপন চুক্তি জনসমক্ষে প্রচার পেলে সেটা তাদের জন্য করাটা অনেক মুশকিল হয়ে যাবে। সেই কারণেই তারা কিন্তু একটা গোপন চুক্তি করেছিল এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা আলাপ করব। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাউথ ওয়েলস ইউনিভার্সিটির প্রফেসর আরিফ খান, এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতিবিদ শেখ ফরিদ। আমরা এই বিষয়টা নিয়ে একটু মন খুলে আলোচনা করব এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই চুক্তির প্রথম অংশটা, এবং এখানে ইংলিশে যে কথাটা বলা আছে আমরা যদি একটু হেডিংটা পড়ি, প্রয়োজনে আপনাদের জন্য আমরা এটা বাংলা অর্থটা দিব। এখানে প্রথমেই বলা হয়েছে, দ্য ডকুমেন্টস কন্টেন্টস ইউজ বাংলাদেশ এগ্রিমেন্ট অর রিসিপ্রোকাল ট্রেড কনফিডেন্সিয়াল ফরেন গভর্নমেন্ট ইনফরমেশন। এখানে প্রথমেই যেটা বলা হয়েছে ড্রাইভার ফর্ম, আমরা আপনাদের সাথে এটাকে একটু বাংলাটাকে আমরা আপনাদের সাথে তুলে ধরতে চাই। সেই বাংলাটা তুলে ধরার জন্য একটু আপনারা অপেক্ষা করবেন। আমরা আপনাদেরকে বাংলা অর্থটা যদি আমরা তুলে ধরি তাহলে আপনাদের কাছে আরো জিনিসটা সহজ হবে বোঝার জন্য। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা একটু আমরা অবলোকন করি, যেখানে কে কোন বিষয়টা উপস্থিত হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি, বাংলাদেশ সংক্রান্ত প্রতিশ্রুতিসমূহ গোপনীয়, বিদেশি সরকার সম্পর্কিত তথ্য পরিমার্জিত হ্যান্ডেলিং অনুমোদন। উৎস হচ্ছে 21 মে 2025 তারিখে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি টেড অ্যামস কর্তৃক প্রদত্ত শ্রেণীবিন্যাস অনুমোদনের পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ অর্ডার 1352(6) ধারা 1.4 খ অনুযায়ী এবং ধারা 1. ঘ অনুযায়ী পরিমার্জিত হ্যান্ডেলিং অনুমোদিত নির্দেশনা। এই নথি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তিকে একটি অনুমোদিত প্রকাশ থেকে রক্ষা করতে হবে, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পয়েন্ট আউট করবেন, প্রথম পয়েন্ট হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের নয় কিন্তু। দ্বিতীয়, এটি শুধুমাত্র সেই সব ব্যক্তিদের কাছে প্রকাশ করা যাবে যাদের প্রকৃত প্রমাণাদি প্রয়োজন আছে, জনসাধারণের কাছে প্রকাশ করা অনুমোদিত নয়। পয়েন্ট আউট এটা হচ্ছে জনসাধারণের কাছে প্রকাশ করা অনুমোদিত নয়। এবং তারপরে বলা হচ্ছে পরিমার্জিত হ্যান্ডেলিং। পরিমার্জিত হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বলা হয়েছে এই নথির অনুরূপী করা এবং অশ্রেণীবদ্ধ করা ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে প্রেরণ করা যাবে, নন সিকিউর ফোনে আলোচনা করা যাবে, অশ্রেণীবদ্ধ কম্পিউটার সিস্টেমে সংরক্ষণ করা যাবে। এই নথির হার্ড কপি এবং ইলেকট্রনিক মিডিয়া সংগ্রহীত কপিগুলো অবশ্যই তালাবদ্ধ বা নিরাপদ আলমারি বা কক্ষ ভবনে সংরক্ষণ করতে হবে। ডিক্লারিফিকেশন গোপনীয়তা অবসানের তারিখ থাকবে। এই চুক্তি কার্যকর হওয়ার 4 বছর অথবা এই চুক্তি সম্পর্কিত আলোচনা শেষ হওয়ার 4 বছর পর, যেটি সবচেয়ে পরে ঘটে, তখন এই গোপনীয়তা থেকে মুক্ত হবে। তার মানে 4 বছর পর্যন্ত আমাদের এই গোপনীয়তা ধরে রাখতে হবে। তো আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আরিফ খান। আমি প্রথম পেজের বিষয়টা আপনার কাছে ফার্স্ট যেতে চাই, যে এখানে যে বিষয়টা বলা হয়েছে গোপনীয়তা রাখা, এবং প্রথমত বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সরকারের কথা কিন্তু বলা হয় না, এবং জনসাধারণের কাছে প্রকাশ করা যাবে না। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এরকম একটা ডকুমেন্ট বা এরকম একটা চুক্তি বাংলাদেশের জনসাধারণকে প্রকাশ করাটা কি ন্যায় না অন্যায়, সেটা একটু আপনার কাছে আমি প্রথমে জানতে চাই। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের চুক্তি। এটা বাণিজ্য চুক্তি, এবং এই বাণিজ্য চুক্তি এই দেশের সাথে বাংলাদেশের যত রকমের ট্রেড এবং যত রকমের মানুষের জীবন মান এবং তাদের লাইফ সিকিউরিটি, কারণ এখানে খাদ্য পণ্য থেকে ওষুধ পণ্য থেকে সামরিক পণ্য সবকিছু আদান প্রদান হবে। তো এই ধরনের একটা চুক্তি যদি বাংলাদেশের সাধারণ জনগণ তাদের জীবন নিয়ে কি খেলাফেলা হচ্ছে সেটা জানতে না পারে, তাহলে তো এটা মানবাধিকার লঙ্ঘন। কারণ আমি যদি আমার খাবারের ভিতরে টক্সিক
উপাদান আসে কোন একটা দেশে নিম্নমানে আমার ওষুধের ভিতরে স্টেরিলাইজ প্রোডাক্ট আসে। যেমন আমরা ইউরোপে, আমেরিকা থেকে অনেক ধরনের কিংবা আফ্রিকাতে অনেক ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, যে ওষুধের ভিতরে স্টেরিলাইজেশন করা হচ্ছে যাতে আফ্রিকা অঞ্চলে মানুষের জনসংখ্যা রোধ পায়, তাদের প্রজনন ক্ষমতা রোধ পায়। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সেই দেশের সার্বভৌমত্ব, সেই দেশের জনগণের মানবাধিকারের স্বার্থের ব্যাপারে এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, যেগুলো প্রকাশ হওয়া দরকার। মানুষের জানার অধিকার আছে যে তার জীবন নিয়ে, তার স্বাস্থ্য নিয়ে, তার খাবার নিয়ে। কারণ খাবারে বিষক্রিয়া হলে কিন্তু মানুষের জীবন ঝুঁকি থাকে। ধন্যবাদ। আপনি আমাদের তো একটা মানে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরুণ প্রফেসর ডক্টর আরিফ খান সাহেবকে। প্রিয় দর্শক, আমি আপনারা সাথে শুনলেন। ফরিদ জি, ভাই, আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই এটা পরিপ্রেক্ষিতে। সরি, আমার মিউট ছিল। সেটা হচ্ছে, এই সরকার হচ্ছে একটা ইন্টারিম সরকার। এই সরকারের কি এরকম গোপন চুক্তি করার কোনো অধিকার আছে কি না? না, এই শুধু এই সরকার না, যেটা আমাদের তরুণ প্রফেসর, আমি খুব প্রাউড ফিল করতেছি আপনার সাথে আমার এই প্রথম আলোচনা। আমরা 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 রেকর্ডে যাচ্ছি। প্রফেসর আরিফ খান যেটা বললেন যে আফ্রিকাতে পাঠানো হচ্ছে এমন কিছু পদার্থ সেই খাদ্যে, এগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে সরাসরি। মানে এটা পোশাক না, সরাসরি খাদ্য যেটা আমার ভেতরে যাবে, আমাকে পুশ করা হবে, এগুলো তো মানবাধিকারের সাথে সম্পৃক্ত। তো তারা জন্ম নিয়ন্ত্রণ করবে সেখানে, এটা একটা অদ্ভুত ব্যাপার এবং আমরা জানতে পারবো না। এটা শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতে যদি ঘটে সেটা নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন, এবং এটা অপরাধ। আমার মনে হয় ডক্টর প্রফেসর আরিফ সাহেব খান আমার সাথে একমত হবেন। আমার ধারণা এটা অপরাধ, জনগণের সাথে, রাষ্ট্রের সাথে এবং পৃথিবীর সাথে এটা অপরাধ করা। তো আর সরকার যেগুলো করতেছে, আপনারা যে তথ্যগুলো তুলে ধরতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে 4 বছরের ভিতরে আমি কথা বলতে পারবো না আমার সম্পর্কে, আমার দেশে কি হচ্ছে, আমাকে কি খাওয়াচ্ছে সরকার, আমাকে কি খাওয়াচ্ছে রাষ্ট্র, আমাকে কি ওষুধ দিচ্ছে, কোন দেশের সাথে আমাদের কি চুক্তি হচ্ছে, সেগুলো আমি জানতে পারবো না। তার মানে আমি কি প্রজা? মানে আগে নাকি আগে রাজা প্রজা বাদশা ছিল, তারাও কিন্তু জনগণকে জানাইতো যে আমরা এটা করতেছি, এটা করতে যাব, যদিও রাজার কথায় ফাইনাল। তারপর তারা বলতো প্রকাশ্য, শুধু সামরিক নীতিটা বলতো না, যুদ্ধের কলা কৌশল তারা মোটামুটি সবই বলে দিত। তো এটার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের ডক্টর আরিফ আমাদের কাছে যেগুলো তথ্য বা এবং আপনার চ্যানেলের মাধ্যমে আসতেছে, এগুলো জনগণকে আমাদের সচেতন করা জরুরি, খুবই জরুরি। ধন্যবাদ। জি, আমি একটু দ্বিতীয় দ্বিতীয় পেজে আসতে চাই। দ্বিতীয় পেজে হচ্ছে যে আপনার যে বিষয়টা এখানে তুলে তুলে এসেছে, সেই জিনিসটা আমি একটু পয়েন্ট আউট করে বলবো, না হলে এটা অনেক বেশি বিস্তারিত হয়ে যাবে। এই দ্বিতীয় প্যারাতে সেকশন 1 এ যেটা আসছে চুক্তির, ট্যারিফ, কোটাস এবং ট্যাক্সেস। প্রথম নাম্বার 1 পয়েন্ট আপনি দেখেন, বাংলাদেশ শ্যাল লোয়ার কাস্টমস ডিউটি অন ইউএস এক্সপার্টস, যার মধ্যে থাকবে বাংলাদেশের প্রযোজ্য কাস্টম ডিউটি সিডি, সাপ্লিমেন্টারি ডিউটি এসডি এবং রেগুলেটরি ডিউটি আরডি। এক্ষেত্রে এগুলোকে কাস্টম ডিউটি হিসেবে বিবেচিত হবে। আপনি এখানে পয়েন্ট আউট রাখবেন, সর্বনিম্ন কাস্টমস ডিউটি রাখতে হবে। 2 নম্বর, আমি এরপর মেডিকেল ডিভাইসেস এর ক্ষেত্রে বলা হয়েছে, আমি 1 2 3 পয়েন্ট গুলোতে গেলাম না, সেই পয়েন্ট গুলোতে রেগুলার পয়েন্টই বলা হয়েছে এবং আরিফ ভাই এই ব্যাপারে পড়েছেন, উনিও ডিসক্লোজ করবেন। কিন্তু আমার যেখানে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের জায়গাগুলোতে আমি একটু কথা বলবো। 4 নম্বর পয়েন্টে, বাংলাদেশ মেডিকেল ডিভাইস সিগন্যাল অডিট প্রোগ্রাম এমডিএসএপি অনুযায়ী ডিভাইস প্রস্তুতকারকদের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের অডিট স্বীকৃতি দেবে এবং এতে অতিরিক্ত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা আরোপ করা যাবে না। তার মানে মেডিকেল ইকুইপমেন্ট বা ডিভাইস যেগুলো আমরা নিব, সেক্ষেত্রে এই ধরনের মানে অতিরিক্ত যে নিয়ন্ত্রণ বা বাংলাদেশ সরকার যে নিয়ন্ত্রণ করবে, সেটা অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রসিডিউর তারা রাখতে পারবে না। এইটা কতটুকু যুক্তিসঙ্গত, প্রফেসর আরিফ আপনি যদি একটু বলেন। এবং সাথে আপনি ধন্যবাদ। যে এই ডিউটির ব্যাপারে বলবেন, ট্যারিফ, কোটাস এবং ট্যাক্সেস যে ব্যাপারটা বলা হলো লোয়ার, সেটার ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি এখানে যেটা আমরা দেখছি যে এখানে লিগাল যে এফডিএ সার্টিফিকেশন এবং সেটা যে ইসিএফডিএস মানে ইলেকট্রিক্যালি রেজিস্ট্রেশন, মানে এটা কোনো ফার্মাসিউটিক্যাল আইটেমের ব্যাপারে সার্টিফাই করে, সেটাকেই সর্বশেষ গ্রন্থ পরীক্ষা করতে সকল হসপিটাল এই মেডিসিন গুলো ডিপ্লয় করতে বাধ্য থাকবে এবং এই মেডিসিনগুলো দেওয়া হবে যদি রোগীদেরকে, সেগুলো প্রাইভেটে যদি বাংলাদেশের জনগণের জন্য সহনীয় নাও হয়,
এবং সেগুলো যে আপনার যে বিজ্ঞপ্তি আছে এগুলোতে যদি কোনো বিশেষ করবে সেটা এগিয়ে যদি আয়োজন করে থাকে সেটা যদি বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় সে ব্যাপারে কোনো রকম যাচাই বাছাই হবে না, কারণ এর দিয়ে আরে ভাই, সার্টিফাইড আপনার আপনার কথাটা, আপনার ভয়েসটা স্পষ্ট না, আবার একটু ডিস্টার্ব হচ্ছে। আপনি যদি আবার একটু সাইন ইন করেন ভালো হয়। আমি একটু ফরিদ ভাইয়ের কাছ থেকে আমার মতামতটা নিয়ে নিচ্ছি। ফরিদ ভাই, আপনি দেখলেন 1 নম্বর হচ্ছে লোয়ার কাস্টমস কি করতে হবে, 2 নম্বরে যে পয়েন্টটা আছে যে মেডিকেল ডিভাইস যেটা সেটা অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না বাংলাদেশ সরকার, মানে এখানে বাংলাদেশ সরকারের তেমন কোনো ক্ষমতা থাকবে না। এই ব্যাপারটা আপনি কতটুকু বিসঙ্গত মনে করছেন? আসলে এই চুক্তির মাধ্যমে মানে এটা একটা করদ রাজ্য বললেও এখন জি। আহ, সরকার দেন। জি, আরে ভাই আপনি বলেন প্লিজ। জি, আমি বলছিলাম যে এই যে ইসিএফজিএস এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্যাল ওয়ে অফ সার্টিফাইং। এখন ইলেকট্রনিক্যালি যদি কেউ ইমেল দিয়ে বলে যে এই প্রোডাক্টটা, এই মেডিসিনটা ডিপ্লয়েবল, হ্যাঁ, এই মেডিসিনটা প্রেসক্রাইবেবল, তাহলে এই মেডিসিনটা দিয়ে দেওয়ার জন্য কোন রকম বাধা নিষেধ করা যাবে না। এখন আমরা জানি যে আফ্রিকাতে বিভিন্ন রকমের মেডিসিন রিসার্চের নামে মেডিসিন ইউজ করা হয়েছে যেগুলোর কিন্তু স্ক্রিন টেস্ট সেভাবে আফ্রিকান অঞ্চলে করা হয়নি, এবং পরে জানা গেছে যে সেই মেডিসিন গুলোতে এমন কিছু উপাদান ছিল যেগুলো দিয়ে স্টেরিলাইজেশন করা হচ্ছিল, মানে জন জন জনগণের সংখ্যা কমানোর জন্য স্টেরিলাইজ করা হতো যাতে ওদের প্রজনন ক্ষমতা কমে যায় ওদের দেশে, পুরুষ এবং নারীর ভিতরে। হ্যাঁ, কারণ তারা এত বিশাল জনগোষ্ঠীর মানুষ, এটা এত বেড়ে গেলে ইট উইল বি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্যাট হিউম্যান রিসোর্স ফর দিস এলিট, যে আপনার যে হেজিমনি কান্ট্রি গুলো আছে তাদের জন্য ইট উইল বি ডিফিকাল্ট। সেজন্য তারা জনগণের সংখ্যা তারা নিয়ন্ত্রণ করবে মেডিসিনের মাধ্যমে, এবং এখানে তারা ওদের এফডিএ সার্টিফিকেশনটাই সর্বোচ্চ স্বীকৃতি ধরা হচ্ছে। তো বাংলাদেশে তো সেই আফ্রিকা কান্ট্রির পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। এখন তাহলে কি বাংলাদেশের জনগণকেও কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, মেডিসিন দিয়ে কি নিয়ন্ত্রণ করা হবে কিনা, বাংলাদেশের জনগণের জনমান, জনগণের জীবনযাপনের মান, জনগণের স্বাস্থ্য মান। এবং আমরা আরো জানি যে কোভিড এর যে ভ্যাকসিন যেটা ব্রিটেন উৎপাদন করেছিল প্রথমে, সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা, এবং এরপরে যেটা আমেরিকা উৎপাদন করেছিল মডার্না, এবং মডার্নার যে সাইড এফেক্টে আমেরিকান কিছু ডক্টর ইভেন একজন গাইনোকোলজিস্টও কিন্তু স্ট্রোক করে মারা যায়। এবং এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্ট, এগুলো ওদের দেশের প্রতিবেদনে উঠে এসেছে। জি, তো আমরা আসলে আমেরিকা একটা উন্নত দেশ বলে তাদের এফডিএ সার্টিফিকেশনটা কি আমরা সর্বোচ্চ ধরে রাখবো? এটা তো আমাদের মানবাধিকারের লঙ্ঘন হয়, কারণ আমাদের জীবন যাপন, আমাদের স্বাস্থ্য অধিকারটা যদি আরেকটা দেশের সরকার এবং তাদের এজেন্সির হাতে মানে চলে যায়, সেটা ইট উইল বি এ গ্রেট থ্রেট অফ রিস্ক ফর হেলথ অ্যান্ড হিউম্যান লাইফ। জি। থ্যাংক ইউ। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে আসি, তার আগে এর পরের ক্লোজটাতে একটু যাই। ফরিদ ভাই, আমরা একটু দেখাই আপনাকে। এরপরে দেখেন যে ফার্মাসিউটিক্যালস এর একটা টপিক, একটা হেডিং আছে, সেখানে প্রথম দুটো পয়েন্ট নিয়ে আমাদের কোনো অবজারভেশন নাই, বা 3 নম্বর 4 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, আপনি একটু যদি খেয়াল করেন 3 নম্বর পয়েন্টে এবং 4 নম্বর পয়েন্টে আমরা কি দেখি। আপনি দেখেন 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বাংলাদেশ এমন কোন ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য পুনরায় নিয়মিত অনুমোদন মানে রিঅথরাইজেশন চাইবে না যেটি পূর্বে যুক্তরাষ্ট্র থেকে মার্কেটিং অনুচ্ছেদ পেয়েছে, যতক্ষণ না বাংলাদেশের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণগত সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ উদ্বেগ চিহ্নিত না করে। পয়েন্টটি যে ফার্স্ট অল কথা বলা হচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বার রিঅথরাইজেশন চাইবে না, একবার দিলেই সেটা হয়ে যাবে, এরপর আপনি খারাপ পাঠাবেন না ভালো পাঠাবেন সেটা বিষয় না। 4 নম্বর পয়েন্টে বাংলাদেশ ইউএস এফডিএ কর্তৃক পরিচালিত ফার্মাসিউটিক্যাল পণ্যের উৎপাদন স্থাপনায় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে জিএমপি পরিদর্শনের ফলাফল গ্রহণ করে পরবর্তীতে পুনঃ পরিদর্শনের প্রয়োজন হবে না যদি নিচের দুটি শর্ত পূরণ হয়। এক, উৎপাদন স্থাপনটি যুক্তরাষ্ট্রের ভিতরে অবস্থিত, এবং সর্বশেষ ইউএস এফডিএ পরিদর্শন রিপোর্টে বলা হয়েছে যে কোনো আপত্তিকর অবস্থা বা অনুশীলনের অস্তিত্ব নেই। আপনি এখানে তাহলে যে জিনিসটা আমরা দেখছি ফরিদ ভাই, সেটা হচ্ছে যে আপনি একটু বলবেন যে দুইটা পয়েন্টে বলা হয়েছে মানে আপনি রিঅথরাইজেশন চাইতে পারবেন না, একবার যদি আপনাকে অনুমোদন দিয়ে দেওয়া হয় তার মানে এরপর আপনি খারাপ প্রোডাক্ট দিবেন কোনো বিষয় না, এটা আপনাকে মানতে পারবেন না। 2 নম্বরে হচ্ছে যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে জিএমপি একবার পরিদর্শন হয়ে গেলে এবং সেটা যদি পাস হয়ে যায় পরবর্তীতে এই রিপোর্ট আর আপনি
এই পরিদর্শন যেটা নো অ্যাকশন বলা হয়েছে সেটাকে আপনি আর চ্যালেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে। তো এটা আমাদের জন্য আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার হিসাবে দাঁড়াচ্ছে? এটা প্রথমত আমাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা যে একটা সার্বভৌম রাষ্ট্র সেটাকে ক্ষুণ্ণ করেছে, এটা একটা শিশুও বোঝে। আমার ঘরে কি আসবে কি যাবে সেটা আরেক ঘরের ব্যক্তি তো নির্ধারণ করতে পারে না। ঘরেই যেহেতু পারবে না, সেহেতু একটা রাষ্ট্র জনগণের স্বাস্থ্য নিরাপত্তা এবং সার্বভৌমত্ব প্রশ্ন, এটা তো আপনি এটা তো আপনি এটা তো আপনি মেনে নিতেই পারেন, সেটা আমরা মেনে নিতেও পারি না। এটা তো হতে পারে না। একটা দেশ আমি বুঝলাম না, এই যে যারা কথায় কথায় বলতো, এখন ওই যে আমি আসলে আজকে এই মুহূর্তে এখানে রাজনীতি আনতে চাই নাই, কারণ হলো খুবই জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক জীবনের বিষয়ক ডক্টর প্রফেসর আরিফ খান এটা তুলে ধরতেছিলেন, আমি ভাবছিলাম এই আলোচনাতেই থাকবো, কিন্তু এখানে রাজনীতি চলে আসে টেকনিক্যালি। সারা জীবন বললো ভারতের কাছে আমাদের দেশ বিক্রি করে দিবে বা দিয়ে করে দিয়েছে, এখন আমরা কি দেখতেছি, এগুলো কি চুক্তি? এটা তো একটা গোলামের সাথে মালিকের এই ধরনের চুক্তি হয় না। একটা গোলাম একটা দাসের সাথে প্রভুর এই চুক্তি হয় না, যে চুক্তি এখানে আমরা দেখতে পারতেছি। এটা শুধু আমাদের আমাদের দেশের না, শুধু এটা তো টোটালি মানবাধিকার লঙ্ঘন। এটা তো আমরা ভাবতে পারতেছি না। আমার তো ধারণাই নাই যে এই চুক্তির মধ্যে এগুলো ছিল। আপনারা যে তথ্যটা আনতেছেন, এটা আমি যে এত স্টাডি করে আমার তো এটা চিন্তারও বাইরে যে এর মধ্যে এগুলো থাকতে পারে। আমি পূর্ণ পড়ি নাই এর আগে, এগুলো তো আমার চিন্তাই নাই যে এরকম কোনো অসমনা শুধু এটা এরকম দাস প্রভুর চাইতে নিম্নমানের চুক্তি করবে আমাদের সরকার। এটা আমি ভাবতেই পারি, তথাকথিত সরকার, এটা ভাবতেই পারতেছি। আমার মনে হয় এই ব্যাপারে প্রফেসর আরিফ খান যদি বলেন আরো গুরুত্ব বেশি পাবে। জি বলুন প্লিজ, যে আপনি বলুন। যে আরিফ ভাই বলবে, আরিফ ভাইকে আমি আরেকটু জিনিস অ্যাড করে দিতে চাই। এটা ফার্মাসিউটিক্যালের সাথে মোটর ভেহিকেলের যে প্রবলেমটা, দুটা একসাথে বলবেন, এরপর আমরা এগ্রিকালচারের বিষয়ে যাব, কারণ ওইখানে আমরা একটা ভিডিও দেখবো, তার এরপরে আসলে ইসে যাব। সেই জন্য আরিফ ভাই শর্টকাটে শেষ করবেন, আমি একটু মোটর ভেহিকেলের যে প্রবলেমটা আসে, মানে আমার অবজারভেশনটা এসেছে সেটা একটু বলবেন। মোটর ভেহিকেলে মোটর যানবাহন যন্ত্রাংশ সম্পর্কে বলা হয়েছে, এখানে প্রথম পয়েন্টে আমার কোনো কথা নেই, যেটা বাংলাদেশ যানবাহনের যন্ত্রাংশ গ্রহণ করবে সেগুলো ইউএস ফেডারেল মোটর ভেহিকেল সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আমার অবজারভেশন আছে, এটা একটু আপনি বলবেন। বাংলাদেশ এমন কোন মান বা শর্ত প্রতিক্রিয়া জানাবে যা ইউএস যানবাহন এবং যন্ত্রের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। তার মানে এরকম কোনো আচরণ বাংলাদেশ করবে না। এবং দ্বিতীয় নম্বর বলা হচ্ছে রিম্যানুফ্যাকচারিং গুড, বাংলাদেশ ইউএস পুনঃউৎপাদিত পণ্য এবং তাদের যন্ত্রাংশের উপর আমদানি সীমাবদ্ধতা এবং লাইসেন্সের প্রয়োজনীয়তা তুলে ফেলবে। মানে হচ্ছে রিউৎপাদিত একটা পণ্য আপনি একবার উৎপাদন করে পাঠাইছেন, এটা রিউৎপাদনের ক্ষেত্রে যে আপনার লাইসেন্স লাগবে বা প্রয়োজনীয় যে ডকুমেন্টস লাগবে সেটা টোটাল সীমাবদ্ধতাই উঠাই ফেলতে বলতেছে। এই জিনিসগুলো আসলে আমাদেরকে কতটুকু যুক্তিসঙ্গত বা আমাদের জন্য কতটুকু কার্যকর হবে? জনাব প্রফেসর আরিফ। ধন্যবাদ। এখানে যে আপনি লাস্টে যে পয়েন্টটা বললেন, এটা অ্যাকচুয়ালি ইউজ, মানে যেগুলো অ্যাকচুয়ালি ওরা যেটা করে যে তিন মানে একটা গাড়ি উৎপাদিত হয়ে গেছে সেটাকে আবার রিফার্বিশ করে আবার রিসেল করে। হ্যাঁ, যেমন আপনার ওই রিউজেবল যে গাড়িগুলো সেইগুলো করে রিফার্বিশ করে আবার সেল করে। তো এইগুলোতে কিন্তু এগুলো লংজিভিটি যেমন খুব একটা বেশি না, এগুলোর আপনার এমিশন খুবই বেশি হয়। অল্প কয়েক বছর পরে অনেক বেশি এমিশন শুরু হয়। আর আমরা তো অ্যাকচুয়ালি গ্রিন টেকনোলজির দিকে যাচ্ছি বাংলাদেশে, কিন্তু আমরা যেটা দেখেছি 2022-23 অর্থ বছরে যে বাংলাদেশ সরকার মিনে সরাইতে মানে পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে কিছু ব্যাটারি চালিত গাড়ি বাংলাদেশে উৎপাদিত হচ্ছিল বিদেশি টেকনোলজিতে। ব্যাটারি চালিত গাড়ি, ইলেকট্রিক্যাল গাড়ি উৎপাদনের দিকে ঝুঁকছিল, কারণ আমরা বিদেশি যেগুলো ডিজেল কিংবা পেট্রোল, সেগুলোকে আমরা ব্যাটারি দেখে আমরা নিজেদের দেশে ইলেকট্রিক যানবাহন চালানোর জন্য বেশি প্রণোদনা দিচ্ছিলাম, এবং বাইরে থেকে আসা যে যানবাহন গুলো সেগুলো করে ওভারটাইম দেওয়া হচ্ছিল যাতে আমাদের দেশের পরিবেশ উন্নত হয়, পরিবেশ দূষণ কমে যায়। কিন্তু এটা তো আমরা যে আমরা আবার বায়ু দূষণের দিকে হচ্ছে যাচ্ছে। এবং এর আগে যে কথাগুলো আমরা যেটা দেখলাম যে ইউএস যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, হ্যাঁ, এটা পরিদর্শনের ফলাফল হিসেবে গ্রহণ করবে। এখন আমেরিকার যেটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, ওরা অনেক সময় যেটা হয় যে এগুলো টেস্ট করে আমেরিকা ডাইরেক্টের বাইরে, যেমন ওরা একটা একটা নতুন একটা মেডিকেল যেটা ফর্মুলা, এই মেডিসিন ফর্মুলা, যেটা বিভিন্ন দেশের মানুষের উপর অ্যাপ্লাই করে, এটা অনেক সময় আমেরিকানদের উপর, কিন্তু সেইটা ওরা আমাদেরকে আহ, মানে ওদের চাপিয়ে দিবে যে হ্যাঁ এটা খেলে, এই মেডিসিনটা খেলে কোনো জীবনে হুমকি নেই।
আমার মনে হয় we should have some concern about it. হ্যাঁ, কারণ এটা আমাদের দেশ, এটা অন্য একটা দেশ, যে দেশের গভর্নমেন্ট এই স্বাধীন স্বাধীন প্রতিষ্ঠানটাকে অনুমোদন দেয় এবং ওই দেশের গভর্নমেন্ট আমাদের দেশের জনগণের প্রতি কিছু দায়বদ্ধ না, আমাদের দেশের জনগণের কাছে দায়বদ্ধ জি আমাদের দেশের সরকার। জি প্রফেসর আরিফ, আপনাকে ধন্যবাদ আপনার উত্তর